আগের ব্লগে আপনারা দেখেছিলেন কিভাবে আমরা বাড়ি থেকে মানপা বাস স্ট্যান্ড পৌঁছালাম এবং ওখানে একটা ঠাকুর দেখার পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাকি ঠাকুরগুলো দেখতে বেরিয়েছিলাম। যেহেতু সবকটা ঠাকুর একটা ব্লগে দেখানো সম্ভব না, সেই কারণে আমরা মাত্র 8টা ঠাকুরই আপনাদের সাথে প্রথম ব্লগে শেয়ার করেছিলাম। তো আজকে চলুন বাকি ঠাকুরগুলো দেখে নিই। এখান থেকে ডাগরুশেটের দিকে বেশ খানিকটা এগোতেই সামনে দেখা যাচ্ছে সাইনাথ মণ্ডলী ট্রাস্ট। এটা খুব একটা বড় পুজো নয়, কিন্তু তাও আমরা দেখে নেব। গেট দিয়ে ঢুকে এসেই সামনে দেখতে পাচ্ছি সাই বাবার একটি খুব সুন্দর মূর্তি এবং ঠিক তার পাশেই গণেশজির একটা খুব সুন্দর মূর্তি আছে। যদিও প্যান্ডেলটা কিন্তু হয়েছে এই যে সামনে। এবারের থিম হলো বন্দে মাতরম এবং 150 বছরের এক সোনালী পথযাত্রা, যেটা ভারতের জাতীয় গৌরব এবং দেশপ্রেমকে জাগিয়ে তোলে। এবারে চলুন ঠাকুরটা তাড়াতাড়ি দেখে নিই, কেননা যেহেতু মাঝরাত হয়ে গেছে, এরা অস্ত্র শস্ত্র গয়নাগাটি এবার সব খুলে নেবে। এখানে আমি এটাই দেখেছি যে রাতে গয়নাগাটি অস্ত্রশস্ত্র সব খুলে নেওয়া হয় এবং সকাল হলেই আবার সব পরিয়ে দেওয়া হয়। এরপর যে ঠাকুরটা আমরা দেখতে যাব সেটা হলো শ্রীমন্ত ভাউ সাহেব রঙ্গেরির পুজো। এটা এখানকার খুবই বিখ্যাত একটা পুজো। এই হলো ওনার বাড়ি, যেটা এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। তো আমরা ছোট করে ওনার ইতিহাসটা একটু জানিয়ে দেবো আপনাদের। এই ভাউ সাহেব রঙ্গেরি ছিলেন পুনের একজন স্বাধীনতা সংগ্রামী, যিনি 1892 সালে ভারতে প্রথমবার সার্বজনীন গণেশ উৎসব শুরু করেন। এই গণেশ উৎসবের প্রধান উদ্দেশ্য ছিল মানুষকে ঐক্যবদ্ধ করা এবং ব্রিটিশ শাসনের প্রতিরোধ করা। তিনি একটি ইউনিক গণেশ প্রতিমা তৈরি করেছিলেন বা ডিজাইন করেছিলেন, যেখানে দেখানো হয় গণেশ একটি অসুরকে বধ করছে। এটিকে ব্রিটিশ শাসনকে প্রতীকীভাবে এখানে ইউজ করা হয়েছে। পেশাগতভাবে উনি ছিলেন রাজবৈদ্য এবং ওনার নিজের বাড়িতেও উনি বিনামূল্যে একটি দাতব্য চিকিৎসালয় চালাতেন। পুনেতে কিন্তু আগে গণেশ উৎসব এত বড় করে এরমভাবে সার্বজনীনভাবে হতো না, সবার বাড়িতে বাড়িতে পুজো হতো। উনি প্রথম এই গণেশ উৎসবটা সার্বজনীনভাবে পালন করেন, যার অন্যতম একটি উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসন উপেক্ষা করে একটি বিশাল জনসমাবেশ করা এবং একটা প্ল্যাটফর্ম তৈরি করিয়ে দেওয়া, যেখানে মানুষ ঐক্যবদ্ধ হতে পারবে এবং তার ফলে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ হবে। এই জায়গার নিচে একটা সিক্রেট রুম আছে, যেখানে ওনারা মন্ত্রণা করতেন। এখন ওই জায়গাটা বন্ধ করে দেওয়া আছে, কিন্তু এরকম একটা আয়না দিয়ে দেখানো আছে যে এর নিচে যেতে হতো ওই রুমটায়। এবং এখানেই উনি ওনার আরও যারা পার্টনার ছিলেন, আরও যারা বিপ্লবী ছিলেন ও সেই সময়, তাদের সাথে ওখানেই গুপ্ত মন্ত্রণা করতেন। এখানে এরকমই আরও একটা ছোট মন্ত্রণা কক্ষ বা সিক্রেট রুম রয়েছে। এবার চলুন সবার পিছনে পিছনে ওপরে উঠে যাই। এত ভিড় হয়েছে এখানে, ঠিক করে ক্যামেরা ধরতেও দিচ্ছে না। তাড়াতাড়ি কেউ বলছে ব্লগ করা যাবে, কেউ বলছে যাবে না। তো যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। চলুন তাহলে আস্তে আস্তে ওপরে উঠে যাই। সিঁড়িগুলো তো দেখতে পাচ্ছেন ভীষণই সরু, মানে একটা সিঁড়ি দিয়ে দুটো লোক পাশাপাশি ওঠানামা করাটাও খুব অসুবিধা। তো উঠেই আমরা প্রথমে ডান দিকে একটা রুম আছে, সেখানে ঢুকলাম। আর এটাই হলো সেই গৃহমন্দির, যেখানে প্রতিষ্ঠিত থাকেন ওনারই ডিজাইন করা গণেশ মূর্তি, যেটা এখন বাইরে পুজোর জন্য নিয়ে যাওয়া হয়েছে। আবার যখন প্রতিমা বিসর্জন হয়ে যাবে, তারপরে আবার মেইন যে মূর্তিটা সেটা এখানে রেখে দেওয়া হবে। চলুন এবার তাহলে বাকি মিউজিয়ামটা দেখে নিই। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় আছে, বুঝতে পারছি না কতটা দেখাতে পারবো। এদিকে লোকজন তো হুইসেল দিয়েই যাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ধাক্কা মেরে যাচ্ছে। তো দেখছি যতটা সম্ভব চেষ্টা করছি। এখানে একটা মানে বিভিন্ন ধরনের বন্দুকের একটা প্রদর্শনী আছে, যেগুলো তখনকার দিনে ইউজ করা হতো।
আমার যদিও এইসব সম্পর্কে খুব একটা বিশাল আইডিয়া নেই, তো আমি শুধু দেখিয়ে দিচ্ছি। আর এখানে নানা রকম তরবারি, ছুরি, কাটার এইসব আছে। এখানেও আরও কিছু রকম বন্দুক, পিস্তল এইসব রয়েছে, এবং এপাশে বিভিন্ন ধরনের বুলেট, যেগুলো ওইসব বন্দুকে ইউজ করা হতো, তো সেগুলো দেখা যাচ্ছে। এই রুমটা এটুকুই ছিল, চলুন পরেরটা দেখিয়ে দিই। এখানে ওপরে আরও রুম ছিল, বাট ওখানে যেতে দেয় না। এপাশে আরও একটা রুম আছে। আই থিঙ্ক এগুলো তখনকার দিনে প্রদীপ হিসাবে ইউজ করা হতো, প্রদীপদানি হিসাবে। এখানে তখনকার দিনের কিছু সোশ্যাল রিফর্মার এবং ফ্রিডম ফাইটারদের ছবি দেওয়া আছে। আর এই হলো ভাউ সাহেব রাঙ্গেরি, যেখানে অ্যাকচুয়ালি আগে থাকতেন, সেই জায়গাটা। এখানটা এখন ঘাস টাস হয়ে গেছে, যেহেতু যেতে দেওয়া হয় না সেই কারণে। আর এইটা হলো ব্যালকনি, যেখান থেকে বাইরেটা দেখা যাচ্ছে, যদিও এখন এটা বন্ধ আছে। এখানে আরও কিছুজন সোশ্যাল রিফর্মার এবং ফ্রিডম ফাইটারের ছবি দেওয়া আছে। এরপর আমাদের নিচে নামতে হবে। তো মিউজিয়ামের ট্যুরটা এখানেই শেষ হলো। যদিও মনে হচ্ছে পরে আরেকবার মানে ভালোভাবে এসে দেখাতে হবে, কেননা এত ভিড়ের মধ্যে না ঠিকভাবে সবটা ঘুরে দেখানোটা সেভাবে পসিবল হলো না। চলুন এবার তাহলে প্যান্ডেলটা দেখে নিই। তো এখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড় হয়েছে। এখানে প্রত্যেক বছর এই ঠাকুরটার এখানে প্রচণ্ড ভিড় হয়, এবং প্যান্ডেলটাও খুব সুন্দর ডেকোরেশন হয়। তো দেখি কতক্ষণে চান্স পাই। অবশেষে বহু কষ্টে উঠে আসতে পেরেছি। উঠে এসেই যে দৃশ্যটা দেখলাম, যথারীতি প্রত্যেকবারের মতো খুবই ভালো লাগছে। এখানে দেওয়াল জুড়ে দেখতেই পাচ্ছেন একটা কত সুন্দর একটা ময়ূর করা আছে, আর ওপরেও যে ডিজাইনটা করা আছে সেটাও খুবই সুন্দর লাগছে। আর সামনে দেখা যাচ্ছে প্রতিমার সামনে ওখানটা গিয়ে দাঁড়ানো স্কোপ পাওয়া যায় না, তাই যতটা সম্ভব দূর থেকেই দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এই যে প্রতিমাটা দেখা যাচ্ছে, এটা হলো মেন যে প্রতিমাটা নিচে রাখা আছে, তো ওইটার রেপ্লিকা। তো এইটার বিসর্জন হয়, এবং মেন যে মূর্তিটা রূপোর মূর্তি, তো ওইটা আবার ওইখানে ভাউ সাহেব রাঙ্গেরির মিউজিয়ামে ওখানে আবার ওটা ফেরত নিয়ে যাওয়া হয়। এখানে এরকম চারদিকে প্রচুর মানে ময়ূর করা আছে, খুবই সুন্দর লাগছে। এই হলো অরিজিনাল মূর্তিটা, নিচে দেখতে পাচ্ছেন। তো আর মনে হচ্ছে এর থেকে বেশি আর সুযোগ দেবে না, অলরেডি ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। এখন ভালোই বেরিয়ে যাওয়াই ভালো। নেক্সট প্যান্ডেলের দিকে এগিয়ে যাই। প্যান্ডেলের এক্সিট গেট থেকে ঠিক বেরোলেই দেখা যাবে আরও একটা প্যান্ডেল। এটা হলো শ্রী গণেশ আজাদ হিন্দ মণ্ডল। তো এখানেও ঠাকুরটা দেখতে পাচ্ছেন পদ্মের ওপর বসানো আছে, কত সুন্দর লাগছে। আর এই হলো তার উপরের খুব সুন্দর হালকার উপরে ডেকোরেশন। তো চলুন, এই ঠাকুরটাও দেখা হয়ে গেল, তাহলে আমরা নেক্সটটার দিকে এগোই। অ্যান্ড ফাইনালি আমরা এসে পৌঁছেছি ডাগরু শেঠের সামনে। বলা হয় মুম্বাইতে ঠিক যেমন শ্রী সিদ্ধিবিনায়ক, পুনেতে ঠিক তেমনই শ্রীমন্ত ডাগরু শেঠ। গণেশ পুজোর সময় মেন যে প্রতিমা সেটাকে বার করে নিয়ে গিয়ে সামনের যেখানে প্যান্ডেল হয় সেখানে রাখা হয়, এবং 10 দিনের পরে আবার ওই মূর্তিটা নিয়ে এসে এখানে মন্দিরে স্থাপন করে দেওয়া হয়। যারা এই মন্দিরটা সম্পর্কে খুব একটা জানেন না তাদের একটু বলে দিই, এটা 100 বছরেরও বেশি পুরনো একটা মন্দির। এখানকার যে প্রতিমাটি রয়েছে সেটি 2.2 মিটার লম্বা এবং 1 মিটার চওড়া, এবং প্রতিমাটি প্রায় 40 কিলো সোনা দিয়ে ডেকোরেট করা আছে। এই মূর্তির জন্য
প্রায় 50 কোটি টাকার ইন্স্যুরেন্স করানো আছে এবং পুরো মন্দিরে প্রায় 150টির কাছাকাছি সিসিটিভি ক্যামেরা এবং এলইডি স্ক্রিন লাগানো আছে। এ তো গেল মন্দিরের কথা। এবারে জেনে নিই শ্রীমন্ত ডাগরু শেঠের কথা, যিনি এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। এই শ্রীমন্ত ডাগরু শেঠ ছিলেন 18শো শতাব্দীর শেষের দিকের একজন প্রসিদ্ধ হালওয়াই বা ময়রা। তাদের একমাত্র ছেলে প্লেগ রোগে মারা যান এবং এরপরে একজন মহাজ্ঞানী ব্যক্তির পরামর্শে তিনি এই মন্দিরটি তৈরি করেন। যদিও তিনি যে বিগ্রহটি প্রতিষ্ঠা করেছিলেন এখন যেটা আমরা দেখতে পাই এটা কিন্তু সেটা না, এটা তার নেফিউ যাকে উনি অ্যাডপ্ট করেছিলেন তার ছেলের দ্বারা প্রতিষ্ঠিত যে বিগ্রহটি আছে। এখন কিন্তু আমরা মন্দিরে সেই বিগ্রহটাই দেখতে পাই। এখানে এই রাস্তার মোড়ে একটা বিশাল বড় এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, সেখানে দেখানো হচ্ছে এই মন্দিরে আরতি করতে এসেছিলেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। চলুন এবার আর কথা না বলে এগিয়ে যাব। এখানে দেখতেই পাচ্ছেন ভিড় আছে মোটামুটি ভালোই, যদিও এখন রাত্রিবেলা 3:30 তো বেজে গেছে, সেই কারণে একটু ভিড়টা কম। এর আগের বার আমরা যখন এসেছিলাম তখন প্রায় 12:30 বাজছিল, সেই কারণে মানে প্রচণ্ড ভিড় ছিল, আমি দেখতেও পাইনি ভালো করে, মানে আমার জুতো ছিঁড়ে গেছিলো, এত ভিড় ছিল, প্রচুর ধাক্কাধাক্কি হচ্ছিল। সেদিক থেকে এবারে তো মনে হচ্ছে আমাদের দর্শনটা ভালোই ভালোই হয়ে যাবে। তো চলুন আর কথা বাড়াবো না, লাইনে দাঁড়াই, দেখি কতক্ষণে দেখতে পাই। এবারে তো দেখছি লাইন কিন্তু মোটামুটি এগোচ্ছে ভালোই। আগের বারে তো আমাদের শুধু এই ঠাকুরটা দেখতেই 2 ঘন্টা লাইন দিতে হয়েছিল, তাতেও মানে প্রচণ্ড ধাক্কাধাক্কি, মানে খুবই খারাপ অবস্থা ছিল। তো পরের বার থেকে আমি ভেবেছি এই ঠাকুরটা দেখার সব থেকে ভালো টাইম হচ্ছে মাঝরাত। মন্দিরের কাছাকাছি এসে দেখতেই পাচ্ছেন লাইন কিন্তু খুব ধীরে ধীরে এগোচ্ছে। ওরা কেননা আগে থেকে দাঁড় করিয়ে দেয়, এখান থেকেই যতজনের যা ছবি তোলার আছে তুলে নিতে হয়, কেননা ওই আগে গিয়ে ওরা একদম দাঁড়াতে দেয় না, প্রচণ্ড রকম ধাক্কাধাক্কি করে বার করে দেয়। ওখানে পুলিশ আছে, ওখানে সিকিউরিটি গার্ড প্রচুর থাকে, তো ভলেন্টিয়ার্স থাকে, একদম ওখানে দাঁড়াতে দেয় না। তো আমরাও সেরকমই চেষ্টা করছি, দেখা যাক কতটা দেখতে পাই, নিজের চোখে কতটা ক্যামেরাবন্দি করতে পারি, দেখা যাক কি আছে কপালে। তবে এই ঠাকুরটা আমার কাছে ভীষণ স্পেশাল, তার কারণ ডাগরু শেঠের যে গণপতি সেটা এত লাইভলি, তো মনে হয় যেন গণপতি বাপ্পা স্বয়ং বসে আছেন এবং সবার প্রতি তার আশীর্বাদের হাতটা তুলে রেখেছেন। তো আমি জানি না, মানে ভিডিও থেকে দেখে হয়তো এতটা বোঝা যাবে না, কিন্তু আপনারা যদি সামনে থেকে এসে দেখেন আমি শিওর আপনাদেরও একই অনুভূতি হবে। আমি তো 5 থেকে 6 বার এই ডাগরু শেঠের গণপতি দর্শন করেছি। 3 বার তো তার মধ্যে এখানে প্যান্ডেলেই দর্শন করেছি, আর বাকি 3 বার আমি মন্দিরে এসেছিলাম। তো প্রতিবার কিন্তু আমি এই সেম জিনিসটাই ফিল করেছি। এবারে তাহলে আমাদের সাথে আপনারাও দর্শন করে নিন, যতটা সম্ভব কাছে গিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি। তো চলুন, কথা বলবো না, আপনারা বরং দর্শনটা সেরে। দর্শন সেরে বেরিয়ে এরপরে আমরা চলে যাব শ্রীমন্ত ডাগরু শেঠের রেসিডেন্সি, যেখানে ওনারা আগে থাকতেন। এই বাড়িটার নাম হলো শ্রীমতী লক্ষ্মীবাই ডাগরু শেঠ হালওয়াই দত্ত মন্দির ট্রাস্ট। এখন এই বাড়িটার নিচে একটা মন্দির হয়ে গেছে, তো এই মন্দিরটা খুব ছোটোর ওপরে কিন্তু খুব সুন্দর। তো চলুন আমরা একটু চটপট ঘুরে আসি। এই মন্দিরে প্রতিষ্ঠিত আছেন হিন্দু দেবতা ভগবান দত্তাত্রেয়, যিনি ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের সম্মিলিত রূপ। এখানে এভাবেই ভক্তরা একে একে ভগবানের চরণ স্পর্শ করে তার আশীর্বাদ কামনা করেন। তো চলুন, এই মন্দিরটাও দেখা হয়ে গেল, এবার বেরিয়ে পড়ি নেক্সটের উদ্দেশ্যে। এরপর আমরা যে প্যান্ডেলটা দেখতে এসেছি
সেটা হলো গুরুবাড়িয়া জাগোবা দাদা বাস্তাদ তালিম মন্ডর। এটাও পুনের ছোটোখাটো প্যান্ডেলগুলোর মধ্যে একটা অন্যতম। তবে ঠাকুরটা বেশ বড় হয়েছে আর প্রচুর নারকেল পড়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর আর একটা ঠাকুর যেটা দেখতে পেলাম সেটা হলো অরুণ মন্ডর ট্রাস্ট। তো এখানে কিংকংয়ের থিম করা হয়েছে, আর এখানে যে পাশে গণপতি আছেন। তো এটা দেখা হয়ে গেল, তাহলে চলুন দেখি পরেরটা দেখে নিই। নেক্সট আমরা এসে গেছি আরও একটা বড় প্যান্ডেলের সামনে। এখানে প্যান্ডেলের গেটে দুজন কথাকলি ডান্সারের স্ট্যাচু আছে, একজন মেল এবং একজন ফিমেল। এই প্যান্ডেলটাও কিন্তু বেশ বড়, যদিও দুর্ভাগ্যবশত এত ভিড়ে প্যান্ডেলের নামটা আমরা দেখতে পাইনি। যদি কারোর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। এই যে প্যান্ডেলটা আপনাদের দেখাবো, এটাই কিন্তু আজকের ব্লগের লাস্ট প্যান্ডেল। আমরা অলরেডি এই ব্লগে পুনের দুটো বিখ্যাত প্যান্ডেল দেখিয়ে দিয়েছি, আরও একটা তোলা রইল নেক্সট ব্লগের জন্য। এখানে আমরা প্যান্ডেলের সামনে দেখতে পাচ্ছি শিবের জটা থেকে জল পড়ছে এবং সামনে একটা প্রণামীর বাক্স দেওয়া আছে, তো সেখানেই যারা প্রণামী দেওয়ার তারা দিচ্ছে। এবার চলুন তাহলে প্যান্ডেলটা দেখে নিই। তবে বলতেই হবে প্যান্ডেলের কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর এবং বেশ আই ক্যাচিং। আমার যেন মনে হচ্ছে আগেকার দিনে যে রাজবাড়িগুলো হতো সেগুলো যেমন ভীষণ কালারফুল হতো এবং পুরো রাজবাড়িটাই নানা রকম সূক্ষ্ম কারুকার্য করা থাকতো। তো এইটাও মানে আমার পুরো সেরকমই লাগছে, একই রকম ধরনের একটা ভাইব দিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন প্যান্ডেলে তো প্রচুর ভিড় হয়েছে, কতক্ষণে এখন সামনে যেতে পারবো বুঝতে পারছি না। তো এগোতে থাকি, দেখা যাক। ফাইনালি ঠাকুরের সামনে এসে পৌঁছাতে পেরেছি। দর্শনটা সেরে নিয়ে এবার বেরিয়ে যাব। তাহলে আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে।